যারা সংখ্যালঘু বাংলাদেশের হিন্দু নিপীড়ন নিয়ে এখানে মায়াকান্না করছেন, তারা কতটা তার নিজের দেশের সংখ্যালঘুদের প্রতি প্রেম নিবেদন করেন। ভোটের সময় তখন বলো হিন্দু, আর সারা বছর দলিত আদিবাসীদের পিটিয়ে মারা, পুড়িয়ে মারার ঘটনা আমরা ভারতবর্ষে রাজস্থান থেকে শুরু করে উত্তরপ্রদেশ, বিহার, বিভিন্ন জায়গায় আমরা প্রচার করা হচ্ছিল যে সে নাকি ইসলাম অবমাননা করেছে। এই অভিযোগটা প্রচার করা হয়েছিল। বাস্তবে এরকম ধরনের কোনো প্রমাণ পাওয়া যায়। ইসলামকে অবমাননার যে গল্প, এটা গল্পই বানানো হয়েছিল, এটাকে এই ওকে মেরে ফেলেছে সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য। এটা মালিক পক্ষর সাথে ওই কর্মচারীর অর্থাৎ ওই দীপু দাসের একটা ঝামেলা ছিল, দীর্ঘদিন ধরে চলছিল, যেটা দীপু দাস মারা গেছে, তার বোন এবং তার ওয়াইফ তারাও কিন্তু এই কথাটা বলেছে যে এই ঘটনার সাথে কিন্তু কোনো ধর্মীয় ব্যাপার জড়িত। বাংলাদেশের সংখ্যালঘু দীপু চন্দ্র দাস তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং তারপরে জ্বালিয়ে দেওয়া হয়েছে। নক্কারজনক ঘটনা এটা। আমরা সাম্প্রতিকতম জায়গায় এরকম দেখেছি, মব লিঞ্চিং বা বিভিন্ন ধরনের মারধর, জুতোর মালা পরানো বা গণপিটুনি, এরকম ঘটনা ঘটেছে। কিন্তু এই যে সাম্প্রতিক বাংলাদেশে যেটা ঘটেছে, এটা কিন্তু মানে একটা কলঙ্কিত একটা জায়গা, যেখানে বাংলাদেশ সম্পর্কে মানুষের ধারণা পরিবর্তন করে দেয়। কিন্তু দুঃখের বিষয়, এই বিষয়টা নিয়ে যারা, বিশেষ করে আমাদের ভারতবর্ষের গদি মিডিয়া বা বিজেপি আরএসএস যেভাবে হিন্দু দরদ দেখাচ্ছেন, হিন্দু প্রেম দেখাচ্ছেন, সেটা কিন্তু কোথাও না কোথাও আমরা ভারতবর্ষে যারা সংখ্যালঘু রয়েছেন, ভারতবর্ষে সংখ্যালঘু বলতে আমি শুধু মুসলিমদের কথা বলছি না, এখানে বিভিন্ন দলিত, আদিবাসী, বিভিন্ন বিভিন্ন ঘটনাগুলো আমরা দেখছি। সেই ঘটনাগুলোর ক্ষেত্রে কিন্তু বারবার আমরা একটা জিনিস প্রমাণ পাচ্ছি যে যারা সংখ্যালঘু বা বাংলাদেশের হিন্দু নিপীড়ন নিয়ে এখানে মায়াকান্না করছেন, তারা কতটা তার নিজের দেশের সংখ্যালঘুদের প্রতি প্রেম নিবেদন করেন। আমরা এর আগে দেখেছি যে আফরাজুল বলে একজন মালদার বাসিন্দা, তাকে রাজস্থানের একজন আরএসএস নেতা মানে জ্যান্ত পুড়িয়ে মেরেছিল। মানে মেরে তারপরে তাকে পুড়িয়েছে না, পুরো জ্যান্ত তাকে পুড়িয়ে মেরেছিল, তার ভিডিও করেছিল এবং সেই ভিডিও সে নিজে সোশ্যাল মিডিয়ায় ছেড়েছিল। এবং পরবর্তীকালে আমরা দেখলাম যে সে গ্রেপ্তার হওয়ার পর তাকে জামিনে মুক্ত করালো বিজেপি আরএসএস, মালা দিয়ে বরণ করানো হলো, ইভেন তাকে ভোটে দাঁড় করালো বিজেপি, এবং তাকে নিয়ে রীতিমতো এই ঘোড়ার গাড়িতে পালঙ্ক সাজিয়ে, রাজার মতো করে তাকে সাজিয়ে রীতিমতো মিছিল করালো। আমরা এগুলো দেখেছি। এবং ভারতবর্ষে প্রতিদিন অন্তত 4 থেকে 6 জন দলিত, আদিবাসী, মুসলিমদের উপরে এই ধরনের ঘটনা প্রতিদিন ঘটে। আপনারা সরকারি রিপোর্ট শুধু যদি ঘেঁটে দেখেন, তাহলে দেখবেন প্রতিদিন 5 থেকে 6 জন দলিত, আদিবাসী এবং মুসলিম মহিলার উপরে এই তথাকথিত বিজেপি আরএসএস এবং তাদের বাহিনী বা তাদের মানসিকতার যারা রয়েছেন, তারা এই ধরনের ঘটনা প্রতিদিন ভারতবর্ষে ঘটাচ্ছে। কিন্তু তারপরে আমরা বারবার একটা জিনিস খেয়াল করছি যে সেই বিজেপি আরএসএস হঠাৎ বাংলাদেশের ঘটনাকে অতিরিক্ত পরিমাণে এপারে বেশি বেশি করে প্রচার করে আসলে তাদের নিজেদের কুকীর্তিটা ঢাকার চেষ্টা করছে। বাংলাদেশের এই ঘটনা নিয়ে ওখানকার পুলিশ তদন্ত করেছে এবং সিসিটিভি ক্যামেরা এবং বিভিন্ন ভিডিও ক্যামেরা থেকে যে ছবিগুলো পেয়েছে, তাদেরকে আইডেন্টিফাই করে এখনও পর্যন্ত 10 জনকে ধরেছে। ইভেন এই 10 জনের মধ্যে কারখানার শ্রমিক রয়েছেন, কারখানার ওই কোম্পানির 2 জন কর্মচারী রয়েছেন এবং বাইরের কিছু। এখানে একটা বড় ব্যাপার, এখানে যেটা প্রচার করা হচ্ছিল যে সে নাকি ইসলাম অবমাননা করেছে, এই অভিযোগটা প্রচার করা হয়েছিল। বাস্তবে এরকম ধরনের কোনো প্রমাণ পাওয়া যায়নি, কারণ যাদেরকে ধরেছে তারা, বাইরের যাদেরকে ধরা হয়েছে, তারা কিন্তু কেউই আঞ্চলিক বা লোকাল নয়, তারা অনেক দূর দূর থেকে। অর্থাৎ একটা গ্যাংকে ওই কারখানার মালিক পক্ষ ওকে মারার পরে, কারখানার ভিতরেই তাকে 4টের সময় গণ্ডগোল সূত্রপাত, এবং তাকে মারা যাওয়ার পরে তাকে বাইরের কিছু লোকদের ডেকে এনে একটা হুজুগ তুলে তাকে রাস্তায় নিয়ে গিয়ে একটা আইল্যান্ডের কাছে, সেখানে গাছের মধ্যে ঝুলিয়ে তারপরে তাকে সেই মৃতদেহটাকে পোড়ায়। এবং এই ঘটনার সাথে এখনও পর্যন্ত পুলিশ যাদেরকে গ্রেপ্তার করেছে, তার মধ্যে কেউই কিন্তু লোকাল নয়। কয়েকজন ওই কারখানারই শ্রমিক, তারই সহকর্মী, এবং বাকি বাইরের। এখনও পর্যন্ত আমি, আপনারা যদি বাংলাদেশের যে পুলিশ, তদন্তকারী পুলিশ, র্যাবের যে প্রেস কনফারেন্স, যদি সেটা আপনারা দেখেন, আমি একটু জাস্ট চালিয়ে শুনিয়ে দিই আপনাদের। সরাসরি কাউকে ইয়ে করা হয়নি। আমরা
লাইটটা বাড়িয়ে দিই একটু। অভিযোগে শ্রমিককে পিটিয়ে হত্যা, র্যাব 14 ময়মনসিংহ কর্তৃক 7 জন গ্রেপ্তার। অজ্ঞাতনামা উত্তেজিত জনতা বিক্ষোভের বিরুদ্ধে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ধর্ম এখানে সম্পূর্ণ ঘটনার বিবরণ কিন্তু এখানে দেওয়া আছে 25 খ্রিস্টাব্দ রাত এবং এখানে কোনো পার্সিয়ালিটি নেই। এমনকি পুলিশ বলেছে যে এই যে ইসলামকে অবমাননার যে গল্প, এটা গল্পই বানানো হয়েছিল, এটাকে এই ওকে মেরে ফেলেছে সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য। ভিকটিমের লাশ জমির দিয়া স্কয়ার মাস্টারবাড়ি বাস স্ট্যান্ড ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাঝখানের আইল্যান্ডের গাছের সাথে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেয়, যার স্থির এবং ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। উক্ত ঘটনায় আলুকা থানার মামলা নম্বর 26 তারিখ 19 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ ধারা 147 অনেকটা বড় প্রেস কনফারেন্স। আমি এটাকে একটু ছোট করে বলে দিই, সেটা যে পুলিশের যা বক্তব্য সেটা হচ্ছে এটা কোথাও কোনো ধর্ম অবমাননার কেস নয়, এটা মালিক পক্ষর সাথে ওই কর্মচারীর অর্থাৎ ওই দীপু দাসের একটা ঝামেলা ছিল, দীর্ঘদিন ধরে চলছিল, যেটা কিন্তু ওই যে দীপু দাস মারা গেছে তার বোন এবং তার ওয়াইফ তারাও কিন্তু এই কথাটা বলেছে যে এই ঘটনার সাথে কিন্তু কোনো ধর্মীয় ব্যাপার জড়িত নয়, এবং এই ঘটনাটা পুরো মালিক পক্ষর সাথে ঝামেলা, এবং সেই ঝামেলার সূত্রপাত হয়েছিল বেলা 4টে থেকে, এবং রাত্রেবেলা 9টার সময় তাকে রীতিমতো মেরে ফেলার পরে তাকে বাইরে বের করে এবং ওই যে জনতার হাতে বলে তুলে দেওয়া হচ্ছে বলা হচ্ছে, কিন্তু সেই জনতা কিন্তু লোকাল নয়, তাদেরকে মালিক পক্ষর লোকেরাই অন্য জায়গা থেকে লোকজন ভিড় করিয়ে ডেকে নিয়ে এসেছে, তারা কিন্তু আঞ্চলিক ওই লোকাল নয়। ফলে পরিকল্পিতভাবে বিষয়টাকে একটা মালিক পক্ষর সাথে শ্রমিক শ্রেণীর ঝামেলা, এবং এই ঝামেলা থেকে সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য একটা ধর্মের মলম মানে প্রলেপ লাগানো হয়েছে, এছাড়া আর কিছু নয়। ফলে এটা থেকে আমার যেটা ধারণা সেটা হচ্ছে এই ঘটনা যদি সুষ্ঠু বিচার এবং তদন্ত হয়, এবং আপনাদের জানিয়ে রাখি বাংলাদেশে কোনো রাজনৈতিক দল, কোনো সংগঠন এখানে কিন্তু এই যারা মব লিঞ্চিং করেছে তারা কিন্তু একবারের জন্য তারা কিন্তু সমর্থন করেনি, কোনো ধর্মীয় সংগঠন, কোনো রাজনৈতিক সংগঠন তারা কিন্তু সমর্থন করেনি এই যারা মব লিঞ্চিং করেছে অর্থাৎ দীপু দাসকে খুন করেছে, তাদের পক্ষে কেউ বলেনি, বরং তাদের চরম শাস্তির দাবি করেছে প্রতিটি সংগঠন, ধর্মীয় সংগঠন, রাজনৈতিক সংগঠন। ফলে এ থেকে পরিষ্কার যে আমাদের দেশে, ভারতবর্ষে যখন এই ধরনের ঘটনা ঘটে, আমরা যেমন সাম্প্রতিক দেখলাম গীতা পাঠের আসরে দুজন প্যাটিশালাকে মারধর করা হলো, একজন শ্যামন মণ্ডল, একজন রেজাউল শেখ, তাদেরকে বরং আমরা দেখলাম বিজেপি গ্রেপ্তার করার 24 ঘন্টার আগেই তাদেরকে জামিনে মুক্ত করালো এবং তাদের ফুলমালা দিয়ে সম্বর্ধনা দিল। বিজেপি আরএসএস এই ধরনের কাজ এর আগেও বহুবার করেছে, দাঙ্গাবাজদের, খুনিদের, ধর্ষকদের মালা পরিয়ে সম্বর্ধনা দেওয়া, এই কাজটা বিজেপি আরএসএস করে, পৃথিবীর অন্য কোনো দেশ সাধারণত এইভাবে করে না, এটা পরিষ্কার। ফলে এটা নিয়ে যারা রাজনীতি করছেন, পশ্চিমবাংলায় একটা ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন। যেমন বিজেপির নেতা গতকাল নরেন্দ্র মোদী আসার কথা ছিল, উনি আসেননি, সেখানে মঞ্চে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বক্তব্য রাখছেন যে এই যে বাংলাদেশে যেটা ঘটেছে, এরকম যদি এখনও হিন্দুরা ঐক্যবদ্ধ না হয় তাহলে তোমার সাথেও পশ্চিমবাংলায় এরকম ঘটনা ঘটবে। মানে এই যে ভয় ধরিয়ে ভোট করানোর যে টেকনিক, ভাই তোমাদের রাজত্বে সবথেকে বেশি দলিত, আদিবাসী, ভোটের সময় তখন বলো হিন্দু, আর সারা বছর দলিত আদিবাসীদের পিটিয়ে মারা, পুড়িয়ে মারার ঘটনা আমরা ভারতবর্ষে রাজস্থান থেকে শুরু করে উত্তরপ্রদেশ, বিহার, বিভিন্ন জায়গায় আমরা এই ঘটনা দেখেছি। ফলে একটা ঘটনাকে কেন্দ্র করে ধর্মীয় মেরুকরণ করা এবং সেটা নিয়ে নোংরা রাজনীতি করা এবং ভোট কুড়ানোর চেষ্টা করা, এটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে একটা নোংরামো কাজ, এবং এই ধরনের ঘটনার ক্ষেত্রে দোষীদের চিহ্নিত করে চরম শাস্তি দেওয়াটাই হচ্ছে বিচারের কাজ। এখন দেখা যাক বাংলাদেশ তাদের ফুলমালা দিয়ে পুজো করে বিজেপির মতো, না সত্যি সত্যি তাদের ফাঁসি হয় বা যাবজ্জীবন কারাদণ্ড হয়, এটাই দেখার।